শুনছো? ওগো শুনছো? ওঠো না গো একবার। ওগো, আরে শোনো না। মাঝ রাত্রিরে নন্দিতার ঠেলাঠেলিতে ঘুমটা একেবারে কাঁচের বাসনের মতো খান খান হয়ে গেল। বলি হলোটা কি? ধরফর করে উঠে বসলো শুভেন্দু। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, জানলাগুলো বেশিরভাগই বন্ধ। তা সত্ত্বেও ধারাবর্ষণের তুমুল শব্দ কাঁচ কাঠ সমস্ত যেন অনায়াসে ভেদ করে ফেলছে। ভোঁতা ভারী শব্দ একটা। ভরা শ্রাবণের মধ্যরাত, জ্বালাময় মাঝ বর্ষার দিনাবসান ধরিত্রীরও। তার বুকে অবিরাম জীবন ধারণের লড়াই ক্ষত বিক্ষত মানুষগুলিরও। অন্ততপক্ষে শুভেন্দু শেখরের তো বটেই। গতকাল সকালে ট্রেনেই ফিরেছে, 3 দিনের ঝটিকা ট্যুর সেরে। তারপর গেছে অফিস। সেখানে ট্যুর ক্লান্ত বলে কোনো বিশেষ বিবেচনা স্বভাবতই মেলেনি। সন্ধেয় বাড়ি ফেরার লগ্ন থেকেই ঘুমটা আসছিল একটা নেশার মতো, একটা চমৎকার আমেজ। তাকে আরও চমৎকারভাবে জমিয়ে দিল বেশি করে গাওয়া ঘি ঢালা নাতি গাঢ় মুগের ডালের খিচুড়ি, আর সঙ্গে পাটিসাপটার মতো কি জানি কিসের পুরভরা দুর্দান্ত একটা অমলেট। বর্ষা রাতের সেই জমজমাট ঘুম এইভাবে কেউ ভাঙায়? ঠেলে ঠেলে? অল্প ঠেলায় হলো না দেখে ধাঁই ধাঁই করে রাম ধাক্কা মারে। শুনতে পাচ্ছ না? নন্দিতা কাঁদো কাঁদো গলায় এবার বলে, ওগো শোনো না। আরে কি শুনতে পাবো? ঘুমে ভারী বিরক্ত গলায় শুভেন্দু বলল, কুকুরটা কি ভীষণ কাঁদছে। অন্ধকারে মনে হলো নন্দিতাও যেন কাঁদছে, গলা স্বরটা যেন আধা বিকৃত। অবিরাম বর্ষণের ভারী আওয়াজ ভেদ করে এই সময় কোনো চতুষ্পদ প্রাণীর ডাক শুনতে পাওয়া গেল। হ্যাঁ, সত্যিই যেন কাঁদছে। একটা করুণ সাইরেনের মতো ধাপে ধাপে সুরে চড়ল ডাকটা। তারপর আবার যেন খাদে নেমে এলো, কেউ 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 করে। অতঃপর ভিন্ন রাগিনীতে শুরু হলো যেন আলাপ। ঘুমোতে না পারো, একটা কম্পোজ খেয়ে শুয়ে পড়ো। শুভেন্দু আবার ঝুপ করে শুয়ে পড়ল। ঘুমোতে না পারার কথা হচ্ছে না, নন্দিতা আর্ত গলায় বলে উঠল। কুকুরটা যে ভয়ানক কাঁদছে। ওকে এই দারুণ বৃষ্টির মধ্যে ছাদে বেঁধে রেখে দিয়েছে। তাছাড়া নন্দিতার কথা শেষ হলো না। শুভেন্দু প্রায় খেকিয়ে উঠল। তো তো আমি কি করব? কথাগুলো কেটে কেটে প্রত্যেকটাতে বেশ খানিকটা রাগ ভরে ভরে যেন সে ভরল। কদিন ধরে এক মহা উৎপাত শুরু হয়েছে। তাদের দোতলা বাড়ির পরেই একটা ছোট জমি ঘেরা অবস্থায় পড়ে আছে। তারপর এক পুলিশ ইন্সপেক্টরের বাড়ি। ভদ্রলোকের খুব জন্তু জানোয়ারের শখ। এই খরগোশ গিনিপিগ থেকে আরম্ভ করে ছাগল গরু এমনকি বাঁদর পর্যন্ত পোষা হয়ে গেছে। তা পুষুন, কেউ আপত্তি করছে না, কিন্তু পোষা প্রাণীগুলোর কোনো যত্নই ওরা করে না। খরগোশ গিনিপিগগুলোকে গুন্ডাগুলো এসে এসে খতম করে গেল। ছাগলটাকে যে কদিন দুধ দিল, তারপর ভদ্রলোক নিজের হাতেই তাকে কেটে খেয়ে ফেলল। গরুটা বাড়ির উঠোনে দাঁড়িয়ে দিবারাত্র হাম্বা হাম্বা করত। গলার দড়ি কখনো খোলা হতো না। তার কি গতি হলো তা তো আমরা কেউই জানলাম না। আর বাঁদরটার লক্ষ্য ছিল এ পাড়ার যতে গৃহস্থ বাড়ি, তাদের নিজেদের মালিকের কাছ থেকে যথেষ্ট খেতে পেত কি না কে জানে, কিন্তু পাড়ার এহেন বাড়ি নেই যেখান থেকে সে দাঁত মুখ খিচিয়ে ভোজ্য সংগ্রহ না করে খেয়েছে। ক্লাইম্যাক্স হলো শুভেন্দুর শার্ট পাঞ্জাবির বোতাম ভক্ষণ। কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না। পুলিশের দারোগা, ওরে বাবা, বাঘে ছুলে 18 ঘা। তবে ইদানিং ভদ্রলোক যা শুরু করেছেন, সত্যি সহ্যের বাইরে চলে যাচ্ছে। একটার পর একটা দারুণ সুন্দর দামি কুকুর আনছেন, আর অযত্ন অবহেলায় দিয়ে কয়েক মাসের মধ্যেই মেরে ফেলছেন। শুভেন্দু আর অত শত জানবে কোত্থেকে? ওই নন্দিতাই জানায়। জানলায় দাঁড়িয়ে প্রাণপণে ইশারা করে শুভেন্দুকে ডাকে, দেখো দেখো। ওগো, আরে দেখে যাও না। দারোগার বাড়ির উঠোনে একটা ছোট ডোল, তাতে গিন্নি এঁটো কাটা সব এনে ফেলে দিলেন। তারপরেই ডাক দিলেন,
আহ আহ টমি, আহ আয় আয়। আপাদ মস্তক, টান টান, 24-25 ইঞ্চি উঁচু একটা গ্রে হাউন্ড অপরূপ ভঙ্গিতে এগিয়ে এলো। ভদ্রমহিলা তাকে এঁটো কাটাগুলো খাওয়ার জন্যে ক্রমাগত তাড়না করছে, আর অভিজাত বংশীয় গ্রে হাউন্ডটা ক্রমাগত তার লম্বা সরু চকচকে মুখটা ফিরিয়ে নিচ্ছে। গ্রে হাউন্ডটা মনে হয় মরে গেল, তবু ওই পাতকুড়োনো মুখে দিল না, এবং কুকুরটা মরে গেল, তবু তার মালিকরা তাকে তার যোগ্য খাদ্য দিল না। একটা চমৎকার স্প্যানিয়েল গেল আপাতমস্তক ঘা হয়ে। চুলকোতে চুলকোতে কুকুরটা যেন খেপে যেত এক এক সময়। সারা শরীর থেকে খাবলা খাবলা লোম উঠছে। দগদগে ঘা নিয়ে প্রচণ্ড লাফিয়ে উঠে সামনের থাবায় মুখ দিয়ে শুয়ে পড়ল। আর উঠল না। কোথা থেকে ভদ্রলোক এত সুন্দর সুন্দর পেডিগ্রি ডগ জোগাড় করে কে জানে। পুলিশের লোক কোথা থেকে আর মিনি মাগনা পায় বলেই বোধ হয় আরও এত অচ্ছেদ্যা। কী জিনিস পেয়েছে জানেই না। লেটেস্ট হচ্ছে একটা ডালমেশিয়ান, অপরূপ কুকুর। নন্দিতা জানলার কাছ থেকে নড়েই না। দেখো দেখো, ওগো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখো। সাদার ওপর কালো গোল গোল ছিট, আবার ভালো চামড়ার কলার। এরা বোধ হয় দারোগার মক্কেল কলার শুদ্ধই উপহার দিয়েছে। কুকুরটা খুব সম্ভব পূর্ণবয়স্ক, পোষ মানতে চাইছে না। ওগো দেখো না গো। পোষ মানাবার উপায় হিসেবে দারোগাবাবু 3rd ডিগ্রি প্রয়োগ করছে। টমি, কাম হিয়ার, কাম হিয়ার টমি। ভদ্রলোকের সব কুকুরই টমি। টমি আর আসছে না। লম্বা হিলহিলে চাবুকের বাতাস কাটার মতন করে একটা করে আওয়াজ করছে ভদ্রলোক। নন্দিতা কানে আঙুল চেপে বসে পড়ে। টমি, সিট ডাউন। এবারও টমি আসছে না। আবারও চাবুক মারছেন। সুই সুই করে আওয়াজ হচ্ছে। এবার নন্দিতা জ্ঞানশূন্য হয়ে জানলার ওপর ঝাঁপিয়ে পড়েছে। ও মেসমশাই, মেসমশাই! তার তীক্ষ্ণ সরু গলাও ভদ্রলোকের মোটা কানে পৌঁছতে দেরি হচ্ছে। অবশেষে অবাক হয়ে দারোগা মেসমশাই মুখ তুলে তাকিয়েছেন। কশ্চিনকালেও নন্দিতা তার স্বামীর সঙ্গে মাসি বঞ্ঝি সম্পর্ক পাতায়নি। অতএব অবাক ভদ্রলোক। মারবেন না প্লিজ, অমন করে মারবেন না। আকুলি বিকুলি করতে থাকে নন্দিতার চোখের কোণে টলটলে জল। অতশত হয়তো দেখতে পাচ্ছে না মেসমশাই, কিন্তু কেমন যেন হতবুদ্ধি হয়েই হাতের বেতটা ফেলে দিয়ে উঠে যাচ্ছেন উঠোন ছেড়ে ভেতরে, ঘরের আশ্রয়ে। সেই অবাধ্য ডালমেশিয়ানটারই এখন এই দুর্গতি হয়েছে। দোতলার ছাদে উপর জুড়ন্ত বৃষ্টির তলায় আশ্রয়হীন হয়ে সে বাঁধা অবস্থায় রয়েছে। কোথাও ছুটে যে পালিয়ে যাবে তারও তো উপায় নেই, কারণ সে তো বাঁধা। নন্দিতা অনেক কষ্টে চোখের জল চাপতে চাপতে বলল, তুমি তো কদিন ছিলে না, জানো না। রোদে জলে ওকে একভাবে বেঁধে রেখে দেয়। নিজেরা নিশ্চিন্তে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে। আমি ঘুমোতে পারছি না, আমার মুখে খাবার উঠছে না। ওদের দেখো, হেলদোল পর্যন্ত নেই। কেউ কেউ করে যাচ্ছে কুকুরটা। আবার বৃষ্টি ছাপিয়ে কুকুরের ডাক ভেসে এলো। নন্দিতা বলল, ওর ওর নিশ্চয়ই অসুখ করেছে, খুব কষ্ট হচ্ছে। যাও না গো একবার, প্লিজ তুমি যাও। শুভেন্দু অবাক হয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? ওদের পাড়ায় সকলে এড়িয়ে চলে, আমি মাঝখান থেকে কুকুর ডাকছে বলে এই রাত্রিরে গিয়ে কমপ্লেন করব? ওহ, তুমি বুঝতে পারছো না, কুকুর ডাকছে বলে নয়। নন্দিতার গলা যেন রুদ্ধ হয়ে যাবে। কুকুরটা কষ্ট পাচ্ছে বলে, বৃষ্টিতে রোগে ও হয়তো অসুস্থ। সে আর কিছু বলতে পারে না, ঝরঝর করে কেঁদে ফেলে। শুভেন্দু বলে, একটা কুকুর কষ্ট পাচ্ছে বলে এই দুর্যোগের রাত্রিরে তুমি আমাকে বাড়ি ছাড়া করবে? জানো কত জন্তু জানোয়ার ছেড়ে দাও, কত মানুষ এই সময় নিরাশ্রয়। এই মুহূর্তে বৃষ্টিতে হয়তো উড়ে গেছে কারুর খড়ের চাল, জল জমে গেছে তার গেরস্থালিতে। শুভেন্দুর কথা শেষ হলো না। নন্দিতা হঠাৎ দড়াম করে এক লাফ দিল বিছানা থেকে মাটিতে। ছুটতে ছুটতে গিয়ে দরজার খিল নামালো, তারপর একদম বাড়ির বাইরে। অগত্যা শুভেন্দুকেও উঠতে হলো।
খোঁজো কোথায় টর্চ, কোথায় বর্ষাতি, কোথায় ছাতা। নিচে নেবে সে অবাক হয়ে দেখল সদর দরজা খোলা। হু হু করে বৃষ্টি ঘরের ভেতর ঢুকছে। নন্দিতা এই রাত্রির 1:30টার সময় জলের মধ্যে একাই বেরিয়ে গেছে। কোনো ক্রমে বর্ষাতি, টর্চ আর ছাতা সামলাতে সামলাতে প্রতিবেশীর বাড়ির দরজায় যখন শুভেন্দু পৌঁছলো, ততক্ষণে সে বাড়ির দরজাও খুলে গেছে। চৌকাঠের এপারে একেবারে ভিজে সাপটে নন্দিতা দাঁড়িয়ে আছে। ওপারে টর্চ হাতে লুঙ্গি পরিহিত বিশাল ভুঁড়িওয়ালা দারোগা। দোহাই আপনার, কিছু করুন, কিছু করুন মেসোমশাই, কুকুরটা যন্ত্রণায় কাতরাচ্ছে, ভয়ানক কষ্ট হচ্ছে ওর, কিছু তো একটা করুন। দারোগা বললেন, আপনি তো আচ্ছা জাহাবাজ মহিলা দেখছি। আমার স্ত্রী বলেন বটে, জানলা থেকে যখন তখন আপনি স্পাইং করেন। আমার কুকুর আমি মারি কাটি, আপনার কি ইয়ার্কি পেয়েছেন? শেষ কথাটা উনি শুভেন্দুর দিকে চেয়ে বললেন। শুভেন্দুর ভেতরটা রাগে জ্বলে যাচ্ছে নন্দিতার ওপরও, দারোগার ওপরেও। সে যথাসাধ্য মোলায়েম করে বলল, আসলে কি জানেন, আমার স্ত্রী ভীষণ কুকুর ভালোবাসে, একটু দেখুন না। এত করে যখন বলছে। কড়া চোখে তার দিকে তাকিয়ে দারোগা হাঁক দিল, হারু, হারু, ঢ্যাপলা, ছাতা নিয়ে একবার ওপরে যা দিকিনি, দেখ তোর টমিটা কেন এত চেঁচাচ্ছে। দুটো ছায়ামূর্তি ছাতা নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে দেখা গেল। দারোগা বললেন, দেখুন মশাই, এক পাড়াতে থাকি, বিপদে আপদে নিশ্চয়ই একে অপরের সহায়, কিন্তু পরের ব্যাপারে খামোকা এভাবে নাক গলালে মেয়ে ছেলে বলে কিন্তু মান রাখতে পারবো না। আসুন আপনারা, আসুন এবার। গলাটা শেষের দিকে আরও যেন কড়া হলো। এই সময় একটি ছায়ামূর্তি টর্চের আলোর বৃত্তের মধ্যে দৃশ্যমান হয়ে পরম সন্তোষের সঙ্গে বলল, বাবা, টমি আর চেঁচাচ্ছে না, কেমন দাপাচ্ছিল, কাটা পাঁঠার মতো, এখন চুপ করে শুয়ে পড়েছে। নন্দিতা ফিসফিস করে বলল, মরে গেছে, মরে গেছে। সে স্থলিত পায়ে পেছন দিকে বাড়ির দিকে চলতে শুরু করলো। বৃষ্টিতে ভিজে শাড়ি পায়ের সঙ্গে জড়িয়ে গেছে, দড়াম করে আছাড় খেলো যেন একটা। শুভেন্দু তাকে তুলে ধরে কোনো মতে বাড়ি নিয়ে আসে। সেই রাতে গরম জল করে ব্র্যান্ডি দিয়ে খাওয়ায় নন্দিতাকে। পরদিন সকাল না হতেই টেডভ্যাকের খোঁজে ছোটে। হাঁটুর কাছে বেশ খানিকটা কেটে গেছে, দুটো স্টিচও পড়েছে। সে এক কাণ্ড। নন্দিতা ডাক সাইটে কুকুরপ্রেমী বলে যে এমন একটা ঘটনা ঘটল তা কিন্তু নয়। নন্দিতা কুকুর দেখতে ভালোবাসে, পুষতে মোটেই নয়। সে জন্তু জানোয়ার পাখি টাখি পোষবার আদৌ পক্ষপাতী নয়। ওসব আবদার তার নেই, বলতে গেলে কোনো আবদারই তার নেই। আপন খেয়ালে বইপত্তর, ক্যাসেট, ফিল্ম এসব নিয়েই থাকে। ভালো ভালো রান্না করে, দুপক্ষের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়ায়। খুব মিশুকে নন্দিতা। যেখানে যায় হেসে গল্প করে, মজা করে, এক গাদা বন্ধু বানিয়ে ফেলে। এরকমই একটা স্টিমার পার্টির জমায়েতে হাসি খুশি উচ্ছল স্বভাবের প্রাণবন্ত মেয়েটিকে মাস্তুল ধরে পাক খেতে খেতে একটার পর একটা কবিতা আবৃত্তি করতে দেখেই একেবারে ঘাড় মোড় ভেঙে প্রেমে পড়ে গিয়েছিল শুভেন্দু। আর বিয়ের পর তো নন্দিতা একটা অভিজ্ঞতা। এত স্বতঃস্ফূর্ত তার আবেগ, ভালোবাসা ও আকাঙ্ক্ষার প্রকাশ এমন জমকালো, এমন হৃদয়ের দুকুল ভাসিয়ে নেওয়া প্লাবনের মতো উত্তাল, যে শুভেন্দু মনে মনে গোপনে জানে এমনটা বোধহয় আর হয় না। এবং সে অতি ভাগ্যবান। বিশেষত সে বাপমা মরা, মামার বাড়িতে এবং পরে হস্টেলে মানুষ। স্নেহ, ভালোবাসা, আদরের জন্য কতটা যে সে কাঙাল ছিল, বিয়ের পর নন্দিতার প্রবল স্রোতে ভেসে যেতে যেতে ভালো করেই তা সে বুঝতে পারে। ওই এক দোষ, একে কি বলবে শুভেন্দু বুঝতে পারে না। খামখেয়ালি না সেন্টিমেন্টাল, না ওই পরের ব্যাপারে নাক গলানোর আদিক্ষেতা। কি যে বলে একে সেটাই জানে না শুভেন্দু। রোজই অফিস থেকে ফিরবার সময় এক বুক আনন্দ নিয়ে ফেরে শুভেন্দু। সে জানে যতই কলিগের সঙ্গে মনোমালিন্য হোক,
ডিরেক্টর যতই বাঁকা চোখে তাকাক, গুচ্ছের নিরস অর্থহীন কাজের জন্যে তাকে যতই ছোটাছুটি করা কেরা, বাড়িতে তার জন্যে অসাধারণ কিছু অপেক্ষা করে আছে। দরজা খুললেই চমকে উঠবে হলুদ শাড়ি, শ্যাওলা সবুজ চুলের সেই মেয়ে, কাজলবিহীন কাজলা চোখে এমন চাওয়া চাইবে, দাঁত ঝিকিয়ে এমন হাসি হাসবে যে সহস্র মানুষের সহস্র রকম দুর্ব্যবহার, হাজারখানা সমস্যার উদ্যত মুখ সব বাঁশির নাচনে সাপের ফনার মতো নুয়ে পড়বে। তারপর বেতের হালকা চেয়ারে মুখোমুখি বসে চা খাওয়া, ঝুপ ঝুপ সন্ধে নামবে, আলো জ্বলবে, সারাদিনের জমা কথা ফুটছে টুকটাক, দু একটা গানের কলি, একটা ধূপ জ্বেলে দেওয়া, ঘাড় ফিরিয়ে একটু ভ্রুভঙ্গি, শুনতে এইটুকু, কিন্তু এরই মধ্যে যে কি অসামান্য রস ভরা থাকে তা শুভেন্দু ছাড়া কেউ কি জানবে? কিন্তু কোনো একদিন ওই রকম প্রত্যাশার সন্ধ্যায় ঘরে ফিরে যদি হাসির চমক না দেখে, সারা শরীরে শোকের ছাপ, যেমন তেমন একটা মলিন শাড়ি, বিকীর্ণ মূর্ধজা, মেঘে ভরা আকাশের মতো বর্ষণোন্মুখ চোখ। কি হয়েছে নন্দিতা? কিছু না, এসো। চা খাওয়া হয়। চায়ের সুগন্ধের সঙ্গে ফিল্টার সিগারেটের গন্ধ মিশতে থাকে, সঙ্গে উত্তীর্ণ হয়ে যায়। যন্ত্রচালিত দুটো হাত ধূপ জ্বেলে দেয়। হাতের মধ্যে যেন কোনো আগ্রহ নেই। রাত্রির হয়, খাবার বাড়া হয়, কথাবার্তা, হাসি ঠাট্টা, চোখের আঙুলের ঠোঁটের আদর ছাড়া খাবার যেন বিস্বাদ মনে হয়, কিন্তু বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর মেলে না। কি আবার হবে? কিছুই হয়নি। রাত্রে বোঝে নন্দিতা জেগে আছে, কিন্তু কোনো গভীর শোকে সে অনমনীয়, তাকে এখন ছোঁয়া যাবে না। পরদিন খবর জানল রাস্তায় বেরিয়ে, 2-3 বাড়ি পরে থাকে অভিলাষদা। তার স্কুল পড়ুয়া 9-10 বছরের ছেলেটি মারা গেছে একেবারে হঠাৎ। স্কুলেই অসুস্থ হয়ে পড়ে। বাবাকে তার অফিসে খবর দেওয়া হয়েছিল। বাবা আস্তে আস্তেই সব শেষ। কেন, কি বৃত্তান্ত তা ভালো বোঝাই যাচ্ছে না। কদিন পরে শুভেন্দু বলে, চলো নন্দিতা, আউটরাম ঘাট থেকে ঘুরে আসি। আউটরাম ঘাটে যাবে? জেটির ওপর দাঁড়িয়ে আঁচল উড়াবে। গোল রেস্তোরাঁয় খেতে নন্দিতা ভীষণ ভালোবাসে, কিন্তু নন্দিতা শূন্য চোখে চেয়ে চেয়ে বলে, কি লাভ? কিসের আবার কি লাভ? চলো, যাবো, বেড়াবো, বলে শুভেন্দু। এভাবে কোথাও বেড়াতে গিয়ে, বা যেভাবেই হোক না কেন, আমার আর কোনো লাভ নেই। টুবলুর মতো একটা কচি ছেলে যদি এভাবে বিনা বাক্যব্যয়, তো কি লাভ তুমিই বলো? রাত্রিরে নন্দিতা গভীর শোকে গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে, যেন তার নিজেরই সন্তান গেছে। আস্তে আস্তে মেঘ কাটতে থাকে। নন্দিতা স্বাভাবিক হয়, যদিও বৎসহারা জননীর এক গভীর গভীরতর অসুখ সে যেন তার জীবনযাপনের ভেতর চিরকালই বহন করে যাবে বলে মনে হয়। সবচেয়ে ভয় এবং আশ্চর্যের কথা, এরও বেশ কয়েক মাস পর শুভেন্দুর মাস্তুতো বোনের বিয়েতে নেমন্তন্নতে গিয়ে খাওয়া দাওয়া হবার আগেই সে শুভেন্দুর হাত ধরে এসে বলে, চলো, এক্ষুনি চলো, বাড়ি যাব। কেন, কি হলো? সুন্দর সিল্কের শাড়ি পরা অলঙ্কৃত বইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে শুভেন্দু। শুনতে পাচ্ছ না? সানাই বাজছে। বিয়ে বাড়িতে তো সানাই বাজবেই নন্দিতা। আমি সইতে পারি না যে, টুবলু যেদিন চলে গেল সেদিন সারাদিন সারা রাত সানাইয়ের সুর ভেসে এসেছিল। আমি আমি সইতে পারি না। টুবলুর মৃত্যু সত্যিই মর্মান্তিক, 100 বার, কিন্তু টুবলুদের সঙ্গে নন্দিতার কোনো যাওয়া আসা ছিল না। টুবলুর সঙ্গে সে জীবনে 2 বার মাত্র কথা বলেছে কিনা সন্দেহ। অনেক চেষ্টা চরিত্র করে নন্দিতাকে আগে থেকে কিচ্ছু না বলে বাড়ি পাল্টে ফেলার ব্যবস্থা করে শুভেন্দু। একটু শহরতলির দিকে, কিন্তু 4 ফ্ল্যাটের নতুন দোতলা বাড়ি। গেটে নন্দিতার পছন্দের মাধবীলতা থোকা থোকা দুলছে, নির্মল আকাশ দেখা যাচ্ছে। রেল লাইনের ধারে সাঁঝের বাজার বসে, সেখানে হরেক রকম টাটকা মাছ সবজিও পাওয়া যায় একেবারে হাতের কাছে। নন্দিতা প্রথমে গুঁই গুঁই করছিল, তার আবার পুরনো বাড়ি, উঁচু উঁচু সিলিং,
রাশি রাশি জানলা দরজা এসব ভালো লাগে। সে ছাতে উঠে গনগনে রোদে কাপড় শুকোতে দেয়, আবার কালবৈশাখী এলে ঝড়ের হাওয়ায় উথাল পাথাল হতে হতে কাপড় তুলে আনবে। দুম দাম করে দরজা জানলার আওয়াজে দরজা জানলা বন্ধ করবে। ঘুলঘুলিতে চড়াই পাখির বাসা, পাঁচিলের ফাটলে অশ্বত্থ গাছ, এসবই তার ভারী পছন্দের জিনিস। কিন্তু শুভেন্দুর ওই এক গো, সে এ বাড়ি ছাড়বেই। আচ্ছা বউ তো তার। তখন নন্দিতা অগত্যা হেসে ফেলে, দৌড়াদৌড়ি করে সব গুছিয়ে তুলতে থাকে। কি ফেলে যাবে আর কি নেবে, কি নতুন কিনবে আর কি পুরনো জিনিস ফেলবে, তাতে সে মহা ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে শুভেন্দুর বুকের ভেতরটা আনন্দে শিরশির করতে থাকে। নন্দিতা, ও নন্দিতা, নন্দিতা! সে গলা ছেড়ে ডেকে ওঠে। আগেকার পছন্দটাকে আঁকড়ে ধরে নতুনের সব কিছু বরবাদ করে দেবে এমন মেয়েই নয় নন্দিতা। নতুন বাড়িটা তার ভারী ভালো লেগে যায়। ফিকে লাইল্যাক রঙের দেয়ালে যামিনী রায়ের গণেশ জননী টাঙাতে টাঙাতে সে দুদ্দার করে ছোটে প্লেনের আওয়াজ শুনতে। জানলার গ্রিল ধরে চেয়ে চেয়ে দেখে, বলে ভালোই হলো বলো, আজকাল এয়ারপোর্টে ঢুকতে যা খরচ, এত কাছ থেকে বেশ নিখরচায় প্লেন দেখা যাবে। কি আওয়াজ, যেন আমাদের বাড়িতেই নেবে পড়বে। শুভেন্দু পায়ের ওপর পা তুলে মৃদু মৃদু হাসে, বিজয়ীর মতো। নন্দিতার মুখে আবার হাসি এসেছে। তুমি আর বড় বড় কথা বলো না, আসতেই তো চাইছিলে না। তা অবশ্য সত্যি গো, নন্দিতা কাঁচু মাচু মুখে অকপটে স্বীকার করে। আগের বাড়িটা আমার ভীষণ মায়াবী বাড়ি ছিল। পুরনো বলে আমি কেমন খারাপ বাসতে পারি না। অন্যে পছন্দ করছে না দেখলে আমার যেন আরও মায়া বসে যায়। এ বাড়িটা একটু নিচুও, কিন্তু দেওয়ালগুলো সাটিনের মতো, আর জানলা দিয়ে মাধবীলতার ভিউটা, ওফ, খুব সুন্দর। অতএব সে খুব চটপট নতুন বাড়ি মনের মতো করে গুছিয়ে ফেলে। লাফিয়ে ঝাঁপিয়ে হেসে কুটোপাটি হয়ে বরের গাল চটকে কান কামড়ে খুব তাড়াতাড়ি বাকি 3 প্রতিবেশীর সঙ্গে আলাপ টালাপও সেরে ফেলে। সন্ধেবেলার উৎসাহে চোখে 2-4 সিঁড়ি টপকে টপকে উঠতে উঠতে শুভেন্দু আহ্লাদে আটখানা হয়ে শোনে তার বাড়ির জানলা দিয়ে নির্ভুলভাবে গান ভেসে আসছে, পিয়া বিন রহনা নেহি যায়। সে বেল বাজিয়ে দরজা খুলতে না খুলতেই বলে ওঠে, পিয়া বিন রহনা যাবার কোনো সম্ভাবনা আপাতত নেই, পিয়া হাজির। কিন্তু সবচেয়ে বিপজ্জনক, নন্দিতা মিটা তার বউ এখানেই করে ফেলে। এগুলোকে আজকাল শুভেন্দু নন্দিতামি বলে, আর কোনো নাম বা সংজ্ঞা সে খুঁজে পায় না। সন্ধ্যের শোয়ে এসপ্ল্যানেড পাড়ায় ছবি দেখতে গিয়েছিল। একেবারে খেয়ে বাড়ি ফিরছে, দুজনেরই খুব মেজাজ খুশ। সারা রাস্তা বাসে বসে বসে ফিল্মটার পিন্ডি চটকেছে দুজনে, আর হেসে খুন হয়েছে। তাদের বাড়ি যেতে হলে একটা পাক খাওয়া গলি পড়ে। গলিটা এড়িয়েও যাওয়া যায়, তবে তাতে ভীষণ ঘুর হয়ে যায়। গলিপথে কিছুটা এগোবার পর একটা চাপা বচসার আওয়াজ শুনতে পেল ওরা। তারপরেই সামনে যেখানে মোড়, গলিটা দুভাগ হয়ে ডাইনে বাঁয়ে চলে গেছে, সেখানেই টিমটিমে আলোয় একটা জটলা, কয়েকটা তীক্ষ্ণ গালাগাল, তারপর একটা ছোড়া ঝলকাতে দেখলো ওরা। শুভেন্দু কিছু বুঝে ওঠার আগেই জ্যামুক্ত তীর কিংবা বলা উচিত বুলেটের মতো বেগে নন্দিতা তার পাশ থেকে ছুটে বেরিয়ে গেল। শুভেন্দু দেখতে পেল উদ্যত ছোড়া হাতে এক বিশাল চেহারার ঝাঁকড়া চুলো মস্তান, তার পেছনে আরও কিছু দলা পাকানো লোক, অপরদিকে মাথা নিচু করে এক হাত ওপরে তুলে আঘাত এড়াবার ভঙ্গিতে এক ছোকরা। উভয়ের মাঝখানে লাল শাড়ি পরা নন্দিতা একটা ছোট্ট হাইফেনের মতো, কিংবা ছোট্ট একটা ফুলকির মতো। না না, খবরদার না, সে চিৎকার করে বলছে, খবরদার, মারতে পারবেন না। নিমেষের মধ্যে ছোকরা ডান দিকের গলি দিয়ে দৌড়তে দৌড়তে বেরিয়ে গেল। মস্তানের চোখে আগুন, ছোড়া নেবে আসছে। ব্যাস, শুভেন্দু আর কিচ্ছু দেখেনি, আর কিচ্ছু জানে না। সামনে তার নিকষ অন্ধকার। যখন আবার দেখতে পেল গলির মোড় শূন্য, সে বসে রয়েছে। নন্দিতা বলছে, কি হলো তোমার, ওঠো, শিগগিরই বাড়ি চলো। শুভেন্দু অবাক হয়ে দেখল তার বউ অক্ষত আছে।
কোনো ক্রমে বাড়ি ফিরে দরজার ভেতর থেকে একটা তালা লাগালো শুভেন্দু। ভারী একটা কোচ এনে দরজায় ঠেস দিয়ে রাখল। নন্দিতা বলল, কি করছো? এসব কেন করছো? শুভেন্দু গম্ভীরভাবে বলল, এতে কিচ্ছু হবে না, 2-4খানা লাথিতেই ভেঙে পড়বে। তবু ডুবন্ত মানুষ তো, কুটো গাছটাও আঁকড়ে ধরে বাঁচতে চায়। তার মানে কে লাথি মারবে? কেন? ওই যাদের নোংরা কাজিয়ার মধ্যে তুমি তোমার নির্বোধ নাকটি গলিয়েছিলে? খুব ভাগ্য ভালো যে তোমাকেই ওরা খুন করে দেয়নি। নন্দিতা বলল, তাই বলে আমার চোখের সামনে মানুষ মানুষকে খুন করবে আর আমি কিছু বলবো না? তা তো হয় না, হতে পারে না। আর যদি আক্রোশে তোমাকে খুন করতো ওরা নন্দিতা, তখন? খুন হয়ে যেতাম, কেউ না বাঁচালে আমি খুন হয়ে যেতাম। আর যদি রেপ করে দিত? রেপই হয়ে যেতাম। নিজেকে রক্ষা করতে যদি না পারতাম, কি আর হতো? তবে এসব আমি ভাবিনি। দেখছিলাম দুটো মানুষ, একজনের হাতে ছুরি, অন্যজনের ওপর নেবে আসছে। মাঝখানে 2-2.5 ফুটের মতো ফাঁকা জায়গা, ওইটুকু ছাড়া আর তো আমি কিছু দেখিনি, কিছু ভাবিও নি। কি ভয়ানক, কি ভয়ানক! তুমি কি ভয়ানক! এই মেয়েটা ভাবে না পর্যন্ত। শুভেন্দু ভাবল এবং ভাবতেই থাকলো, ভাবতেই থাকলো। অফিস যাবার সময় বেরোতে বেরোতে ভাবে, বাড়ি ফেরার সময় ফিরতে ফিরতে ভাবে, গলিতে কদাচ নয়। তথাপি ভয়, আর কিছু না হোক বাড়ি গিয়ে কি দেখবে এই ভেবে ভয়। যার জন্যে এত ভাবনা, এত ভয়, সে কিন্তু স্বাভাবিক। দোকান যাচ্ছে, বাজার যাচ্ছে, দরজা হাট করে খুলে রেখে বাসনওয়ালির সঙ্গে গল্প জুড়ে দিয়েছে, হাসি গান দিব্য আছে। কদিন পরে শ্যামবাজারের মোড় থেকে বাসে উঠছে, হঠাৎ কাঁধের ওপর একটা হাত পড়ল। একেবারে চমকে উঠেছে শুভেন্দু। কি রে শুভ? মুখ ফিরিয়েছে শুভেন্দু খুশিতে ফেটে পড়ল। আরে রমেন না? চিনতে পেরেছিস তাহলে? ভিড়ের মধ্যে সন্তর্পণে তাকে বার করে আনতে আনতে রমেন বলল, তোকে কখন থেকে ডাকছি, গাড়ির মধ্যে থেকে শুনতেই পাচ্ছিস না। অনেকক্ষণ থেকে তোকে ফলো করতে করতে আসছি, চল ওইদিকে গাড়িটা পার্ক করি। শুভেন্দু একমুখ হেসে বলল, কবে ফিরলি? এই বছরখানেক। যতীন্দ্রমোহন এভিনিউর মুখে চেম্বার করছি, আয় না, দেখে যাবি। আমি অবশ্য এখন চেম্বার বন্ধ করেই বেরোচ্ছি। শুভেন্দু বলল, ঠিকানাটা দে, অন্য একদিন যাব, আজকে না। বউ বাড়িতে একা রয়েছে, জায়গাটাও তো ভালো না। আরে বিয়ে করেছিস নাকি? কবে? রমেন উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল। শুভেন্দু বলল, এই 3 বছর হলো। রমেন বলল, আচ্ছা, বেশ বেশ, চল তোর বউ দেখে আসি। নেমন্তন্ন তো আর করলি না। শুভেন্দু বলল, যাবি? খুব ভালো হয় তাহলে। রমেন তার ক্রিম রঙের মারুতি ভ্যানের দরজা সরিয়ে দিল, তারপর বলল, আয়, উঠে আয়। আমি পিঠে হাত রাখতে ওরকম ঘাবড়ে ফ্যাকাশে হয়ে গেলি কেন রে তুই? ফ্যাকাশে হয়ে গেছিলুম, তাই বুঝি? হ্যাঁ, একেবারে তুই চমকে উঠলি যেন। রমেন বলল। শুভেন্দু বলল, আর বলিস না, এই বউটা আমার মাথা খারাপ করে ছাড়বে। রমেন বলল, কেন, কি ব্যাপার? শুভেন্দু বলল, গাড়িতে যেতে যেতে পুরো ঘটনাটা। রমেন শুনে হেসেই ফেলল। অন্যদিন শুভেন্দুর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। আজ রমেনের গাড়িতে অনেক তাড়াতাড়ি হয়ে গেল। দরজা খুলে দিল বাসন মাজার মেয়েটি। কে রে, কে রে? নন্দিতা ভেতর থেকে জিজ্ঞেস করল। মেয়েটি চেঁচিয়ে বলল, দাদাবাবু। ও মা, তুমি এত সকালে? বলতে বলতে শোঁ করে নন্দিতা এসে হাজির হলো। পরনে চুড়িদার কুর্তা, ওড়নাটা কোষে কোমরে বাঁধা, আঁটোসাঁটো করে একটা বিনুনি বেঁধেছে, পায়ে রোলার স্কেট। এ বাড়িতে কোথাও চৌকাঠ নেই। রোলার স্কেট পরে নন্দিতা ঘর থেকে ঘরে ঘুরে বেড়াচ্ছে। একবার শোঁ করে পেছনে গড়িয়ে, আরেকবার দ্বিগুণ শোঁ করে সামনে গড়িয়ে এসে নন্দিতার রাজকীয় সালাম জানালো রোলার স্কেটের ওপর থেকে। আইয়ে জানাব। পরক্ষণেই পেছনে অপরিচিত মুখ দেখে ভড়কে গিয়ে পড়তে পড়তে টাল সামলে নিয়ে কিছুটা পিছিয়ে এলো। একেবারে রান্নাঘরের মধ্যে কি কাণ্ড!
একটু পরে খালি পায়ে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকে সে বলল লাজুক মুখে, একটু হেসে, এ তো আমি তো ঠিক চিনলাম না। রমেন বলল, কেন? বেশ তো ছিলেন, বাহনের ওপর নেবে এলেন কেন? নন্দিতা মুখ ঢেকে হেসে উঠল। শুভেন্দু বলল, এই হলো আমাদের রমেন, রমেন দা গ্রেট। ব্যাস, ওইটুকুতেই ইন্ট্রোডাকশন হয়ে গেল? আর একটু কিছু বলো। এর চেয়ে বেশি বলতে হবে না, বুঝলে? নন্দিতার হাসি হাসি মুখ। কিছুক্ষণের মধ্যেই নন্দিতা দশভুজা হয়ে উঠল। প্রথমেই এক দফা চা বিস্কুট দিয়ে গেল। চাটা শেষ হতে না হতেই কিসের যেন একটা বড়া গরম গরম ভেজে এনেছে, তার সঙ্গে আবার চা। তারপর ছানার পুডিং হাজির করলো। সেটা শেষ হলে বলল, মুখটা মিষ্টিয়ে গেল নাকি, কুচো নিমকি খাবেন? রমেন বলল, তাই বলি, শুভটা রোগা প্যাংটা ছিল বরাবর, এমন গায়ে গতরে হয়ে উঠল কি করে? এই হচ্ছে তার সিক্রেট। নন্দিতা বলল, ওসব বললে শুনছি না, আপনি আজ খেয়ে যাবেন কিন্তু। রমেনের সমস্ত আপত্তি হাওয়ায় উড়িয়ে দিল নন্দিতা। এভাবেই আড্ডা গল্পে কাটতে লাগলো ওদের দিন। রমেনও আসা যাওয়া শুরু করলো দিনের পর দিন। খুব সুন্দরভাবেই ওদের দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎই কাছেই কারো বাড়ি বিয়ে লাগলো। সকাল থেকে সানাই বাজছে। ভয়ে ভয়ে অফিস যায় শুভেন্দু। চোখের সামনে সেই সুন্দরী মেয়েটির ছবি ভাসছে, তার নন্দিতা, তার আদরের বউ। কিন্তু আজকে আবার সেই সুন্দরী বউ বিষাদ প্রতিমা, নয়ন ভরা জল। ভয়ে ভয়ে দরজায় বেল দেয়। সর্বনাশ, কেদারা ধরেছে এবার, কেদারা। তারা সইতে পারে না নন্দিতা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, বলে, টুবলু, আমার টুবলু চলে গেল। উফ, ওকে তোমরা নিয়ে যেও না, নিয়ে যেও না, ফিরিয়ে দাও। দরজা খুলে যায়। নন্দিতা শুভেন্দুর মুখের দিকে তাকিয়ে, কি হলো তোমার? শরীর খারাপ করছে? যা গুমোট চলছে। শরবত এনে দেয় কাজের বউ। ভিজে গামছা দিয়ে কপাল, ঘাড়, হাত পা সব মুছিয়ে দেয় নন্দিতার। ফ্যানটা পুরো দমে চালিয়ে দিয়ে সামনে বসে শুভেন্দু। কি গো, ঠিক আছো তো, না ডাক্তার ডাকবো? ওদিকে মন প্রাণ নিংড়িয়ে কেদারের সুর ওঠে নামে। নন্দিতা যেন বধির হয়ে গেছে। রমেন ফোন করছে। হ্যালো, হ্যালো, শুভ, শুভ। শুভেন্দু ফোন তুলল, বলল, নন্দিতার শরীরটা আবার খারাপ করেছে রে। রমেন বলে, দাঁড়া, আমি আসছি, এক্ষুনি আসছি। চাঁদনি রাত, শ্রাবণের চাঁদ। যদি দেখা না যায় চাঁদ, তো দেখাই যায় না। কিন্তু যদি দেখা গেল, তো সে তার রূপলি মদ দিয়ে তোমাকে মাতাল করে দেবে একেবারেই। তখনই বোঝা যাবে এ চাঁদ নীল আর্মস্ট্রংয়ের নয়, এ চাঁদ সুকান্ত ভট্টাচার্যেরও নয়। এ সেই আদি অকৃত্রিম কবি, মহাকবিদের রাকা শশী, চাঁদনি। হেনার উগ্র সুবাস সঙ্গে নিয়ে সেই চাঁদনি ঘরের মধ্যে ঢুকছে। একটা ফিকে রঙের ফ্রিল দেওয়া রাত জামা যেন ওই চাঁদেরই ফেনা। নন্দিতা ঘুমোচ্ছে। মাতোয়ালা শুভেন্দু মৃদু মথিত মন্ত্রস্বরে ডাকছে, নন্দিতা, নন্দিতা, কই, এসো, জাগবে না? নন্দিতা কি জাগবে না? এমন ডাকেও জাগবে না? আবার ডাকে শুভেন্দু, আবার ডাকে, নন্দিতা, নন্দিতা। নন্দিতা জাগছে। খুলে গেছে তার চোখের পাপড়ি। নন্দিতা আসছে, কিন্তু ও কি? আসছে আহত জন্তুর মতো, গুঁড়ি মেরে, নিজেকে টেনে টেনে। শিগালের রাতচেরা আকাঙ্ক্ষার ডাকে হরিণীর ঠ্যাঁয়ের তুরুকের নয়। পৃথিবীর কোটরের সৃজনী আগুন। বাঁধের মধ্যে ঘুমিয়ে গেছে দুর্দান্ত নদী। না চাইতেই দুকুল ভরে আর দেবে না। তার পুরুষের বুকের তলায় নন্দিতা যান্ত্রিক, উদাস, অসাড় হয়ে থাকে, অবিকল এই পৃথিবীর মতো। কেমন লাগলো আজকের এই গল্পটি? নরেন্দ্রনাথ মিত্র রচিত নন্দিতা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, আমার ভালো লাগবে। সবার জন্য রইল অনেক শুভকামনা। গল্প সাথে অস্মিতাকে সঙ্গে নিয়ে দিন কাটুক, এই আশা রেখে
শেষ করলাম আজকের এপিসোড। নমস্কার।